নমস্কার। আজকে আমরা মুঘল যুগের পরবর্তী এবং সবথেকে গুরুত্বপূর্ণ শাসক আকবর সম্পর্কে আলোচনা করব। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে এখানে। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তাই প্রত্যেকটা প্রশ্ন ভালো করে দেখবে, শেষ পর্যন্ত দেখবে। ঠিক আছে, প্রথম প্রশ্ন, আকবরের জন্ম কত সালে এবং কোথায় হয়েছিল? আকবরের জন্ম হয়েছিল 1542 খ্রিস্টাব্দে অমরকোটে। তোমরা আগের হুমায়ুনের ভিডিওতে সেটা দেখেছিলে, জানতে পেরেছিলে। দেখো পরবর্তী প্রশ্ন, মাত্র 13 বছর বয়সে আকবরের রাজ্যাভিষেক কোথায় হয়েছিল? মাত্র 13 বছর বয়সে কালানৌর বলে একটা যে জায়গা পাঞ্জাবে তার রাজ্যাভিষেক হয়েছিল। ঠিক আছে, তারপর সিংহাসনে বসার পর তরুণ আকবরের অভিভাবক ও সেনাপতি কে ছিলেন? তো সিংহাসনে বসার পর তার অভিভাবক ছিলেন, যেহেতু হুমায়ুন তো তার আগেই মারা গেছিল, তাই বৈরম খাঁ ছিল তার অভিভাবক। ঠিক আছে, বৈরম খাঁ ছিল তার অভিভাবক। পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল 1556 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রধান প্রতিদ্বন্দ্বী আফগান সেনাপতি কে ছিলেন? তো পানিপথের দ্বিতীয় যুদ্ধ তোমরা মনে রেখো যে আকবরের বিপরীতে ছিল হেমু। ঠিক আছে, হেমচন্দ্র বিক্রমাদিত্য হিন্দু ছিল। হ্যাঁ, আর যেহেতু আকবর তখন খুব ছোট ছিল, তাই আকবরের হয়ে লড়েছিল বৈরম খাঁ। ঠিক আছে, বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ কত সালে হয়েছিল? তো বিখ্যাত হলদিঘাটের যুদ্ধ হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। ঠিক আছে, হলদিঘাটের যুদ্ধে আকবরের মুঘল বাহিনীর বিরুদ্ধে কোন রাজপুত রাজা বীরত্বের সাথে লড়াই করেছিলেন? তো মহারানা প্রতাপ সিংহ তিনি বীরত্বের সাথে যুদ্ধে লড়াই করেছিলেন হলদিঘাটের যুদ্ধে। পরবর্তী প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে মুঘল সেনাবাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন বা কে সেনাপতিত্ব করেছিলেন? তো আকবরের হয়ে, মুঘলদের হয়ে যিনি সেনাপতি ছিলেন তিনি ছিলেন রাজা মান সিং। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে রাজমহলের যুদ্ধের মাধ্যমে বাংলা জয় করে মুঘল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করেছিলেন? অর্থাৎ কত খ্রিস্টাব্দে আকবর বাংলাকে তার শাসন ভারে মুঘল সাম্রাজ্যের অন্তর্গত করেছিলেন? তো কত খ্রিস্টাব্দে সেটা হয়েছিল 1576 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আকবরের জীবনের শেষ সামরিক অভিযান কোনটি ছিল? তো আকবরের জীবনের শেষ সামরিক অভিযান ছিল আসিরগড়ের যুদ্ধ, যেটা 1601 খ্রিস্টাব্দে হয়েছিল, আসিরগড়ের যুদ্ধ। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী প্রশ্ন, শাসন ব্যবস্থা ও রাজনীতি, শাসন ব্যবস্থা এবং রাজনীতি, এইটা সম্পর্কে আমরা এবার কিছু কোশ্চেন দেখে নেব। দেখো, মুঘল আমলের বিখ্যাত মনসাবদারি প্রথা, এই মনসাবদারি প্রথা কে চালু করেন? মনসাবদারি প্রথা চালু করেছিলেন আকবর। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মনসব কথার অর্থ কী? মনসব শব্দের অর্থ হচ্ছে পদমর্যাদা। মনসব কথার অর্থ হলো পদমর্যাদা। তারপর আকবরের বিখ্যাত রাজস্ব মন্ত্রী, ফাইন্যান্স মিনিস্টার কে ছিলেন? টোডরমল। রাজা টোডরমল ছিল আকবরের ফাইন্যান্স মিনিস্টার বা রাজস্ব মন্ত্রী। টোডরমল প্রবর্তিত বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থাকে কি বলা হতো? তো তার বিখ্যাত ভূমি রাজস্ব ব্যবস্থা ছিল দহশালা বা জাপ্তি প্রথা। দহশালা ব্যবস্থা বা জাপ্তি প্রথা খুব ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবরের রাজস্ব ব্যবস্থায় পোলাজ বলতে কোন ধরনের জমিকে বোঝানো হতো? পোলাজ বলতে বোঝানো হতো যা প্রতি বছর নিয়মিত চাষ করা হতো এবং কখনো পতিত মানে ছেড়ে রাখা হতো না, মানে প্রত্যেক বছরের পর বছর ওই জমিতে চাষ করা হতো, সেইগুলোকে বলা হতো পোলাজ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, মানসাবদারি ব্যবস্থায় জাট ও সাওয়ার শব্দ দুটি কী নির্দেশ করতো? তো মানসাবদারি ব্যবস্থায় জাট এবং সাওয়ার বলতে বোঝাতো ব্যক্তিগত পদমর্যাদা ও অশ্বারোহী সৈন্যের সংখ্যা। ঠিক আছে, ব্যক্তিগত পদমর্যাদা জাট এবং সাওয়ার হচ্ছে অশ্বারোহীর সংখ্যা, মানে কতজন অশ্বারোহী তার কাছে রয়েছে সেই সংখ্যাটাকে বলা হতো সাওয়ার। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবরের শাসনকালে সমগ্র সাম্রাজ্যকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছিল? এগুলিকে কি বলা হতো? তো আকবরের শাসনকালে যে সমগ্র সাম্রাজ্যটিকে কয়টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছিল?
মনে রেখো 12টি প্রশাসনিক বিভাগে ভাগ করা হয়েছিল, যেগুলোকে সুবা বলা হতো। ঠিক আছে, 12টি, অনেক জায়গাতে 15টাও থাকে, তো 12টাই আমার বিভিন্ন জায়গাতে দেখেছি, এবং যে জীবন মুখোপাধ্যায়ের বই সেখানে 12টাই লেখা আছে, তো কিছু কিছু জায়গায় এটা 15টাও রয়েছে। ঠিক আছে, তো সুবা বলা হতো। ঠিক আছে, কি বলা হতো? সুবা। টোটাল 12টা সুবা ছিল তার সমগ্র রাজ্যটাতে। তারপর আকবরের শাসন ব্যবস্থায় সামরিক বিভাগের প্রধানকে কি বলা হতো? আকবরের শাসন ব্যবস্থায় সামরিক বিভাগের প্রধানকে বলা হতো মীর বখশি। ঠিক আছে, মীর বখশি। দেখো বিভাগ 3 নম্বরে আমরা দেখব ধর্মীয় নীতি এবং সামাজিক সংস্কার সম্পর্কে, অর্থাৎ আকবর তার শাসন কার্যে কোন ধরনের ধর্মীয় নীতি প্রচলন করেছিলেন এবং তার সমাজ সংস্কারের বিভিন্ন দিকগুলো আমরা দেখব। দেখো আকবর কত সালে অমুসলমানদের উপর থেকে বৈষম্যমূলক জিজিয়া কর তুলে নেওয়া হয়েছিল? তো দেখো এই প্রশ্নটা কিছুদিন আগেই একটা পরীক্ষাতে এসেছিল, যে জিজিয়া ট্যাক্স কে তুলে দিয়েছিল? তো আকবর তুলে দিয়েছিল, এবং সেটা কত খ্রিস্টাব্দে তুলেছিল? 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর তুলে দেওয়া হয়েছিল। পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে অমুসলমানদের তীর্থ মহসুল বা তীর্থকর বাতিল করেছিল? অর্থাৎ যারা অমুসলমান, যারা মুসলিম নয়, যারা তাদের জন্য যে তীর্থকর যেটা ছিল সেটাকে সে মুকুব করে দিয়েছিল। তো সেটা কত সালে করা হয়েছিল? তার ঠিক আগের বছর অর্থাৎ 1563 খ্রিস্টাব্দে। 1563 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আকবর বিভিন্ন ধর্মের পণ্ডিতদের সাথে ধর্ম আলোচনার জন্য কত সালে ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন? হাউস অফ ওয়ারশিপ কত সালে এটি প্রতিষ্ঠা করেছিলেন? তো মনে রেখো 1575 খ্রিস্টাব্দে তিনি ইবাদতখানা প্রতিষ্ঠা করেছিলেন। ইবাদতখানা কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন? 1575 খ্রিস্টাব্দে। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন জানতে পারলে যে ইবাদতখানা কে প্রতিষ্ঠা করেছিল? আকবর, এবং কত খ্রিস্টাব্দে? 1575 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, আকবর ইবাদতখানা কোথায় নির্মাণ করেছিলেন? অবশ্যই ফতেপুর সিক্রিতে তিনি নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে মহাজারনামা বা ইনফেলিবিলিটি ডিক্রি বা অভ্রান্ততা ঘোষণা জারি করেন? তো এটি ঘোষণা করেছিলেন 1579 খ্রিস্টাব্দে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবর প্রবর্তিত সার্বজনীন ভ্রাতৃত্ব এবং ধর্মীয় সহনশীলতার মূল নীতিকে কি বলা হতো? তো কি বলা হতো? সুল-ই-কুল। তাহলে এই সুল-ই-কুল কে চালু করেছিল? এটাও পরীক্ষাতে আসে, আকবর চালু করেছিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবর কত সালে দ্বীন-ই-ইলাহি নামক নতুন সর্বধর্ম সমন্বয়কারী মতবাদ বা ধর্মমত প্রচার করেন? তো 1582 খ্রিস্টাব্দে তিনি দ্বীন-ই-ইলাহি প্রচার করেছিলেন। একমাত্র কোন হিন্দু আকবরের প্রবর্তিত দ্বীন-ই-ইলাহি ধর্মমত গ্রহণ করেছিল? একমাত্র একটাই হিন্দু ছিল যে এই ধর্মমত গ্রহণ করেছিল, সেটা হচ্ছে বীরবল। হ্যাঁ, তিনি হিন্দু ছিলেন। ঠিক আছে, তারপর কোন বিখ্যাত জৈন সাধুকে আকবর জগৎগুরু উপাধিতে ভূষিত করেছিলেন? তো তিনি হরিবিজয় সুরীকে জগৎগুরু উপাধিতে ভূষিত করেছিলেন। তারপর 28 নম্বর প্রশ্ন, আকবর কোন শিখ গুরুকে অমৃতসরে জমি দান করেছিলেন যেখানে পরবর্তীকালে স্বর্ণ মন্দির নির্মিত হয়েছিল? তো তিনি গুরু রামদাসকে জমি দান করেছিলেন অমৃতসরে, যেখানে পরবর্তীকালে স্বর্ণ মন্দির গঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, চতুর্থ বিভাগ। দেখো গুজরাট জয়ের স্মরণকে, দেখো চতুর্থ বিভাগটা ছিল শিল্প, স্থাপত্য, সংস্কৃতি, এইসব নিয়ে এখানে নবরত্ন নিয়ে এখানে আলোচনা করা হবে। তো দেখো কী কী রয়েছে প্রশ্ন। দেখো 29 নম্বর প্রশ্নতে রয়েছে গুজরাট জয়ের স্মারক হিসাবে আকবর ফতেপুর সিক্রি কোন বিশাল তোরণটি নির্মাণ করেছিলেন? মানে ফতেপুর সিক্রিতে তিনি কোন তোরণটি নির্মাণ করেছিলেন? তিনি বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন। ঠিক আছে, কিসের জন্য? এটাও মনে রেখো, গুজরাট জয়ের স্মারক হিসেবে, গুজরাট জয়কে স্মরণ করে রাখার জন্য তিনি এটা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ঠিক আছে, বিখ্যাত আগ্রা দুর্গ নিচের কোন সম্রাটের আমলে নির্মিত হয়েছিল? যে আগ্রার যে দুর্গ সেটা আকবরের আমলে নির্মিত হয়েছিল। ঠিক আছে, আগ্রা ফোর্ট। তারপর আকবরের রাজসভায় বিখ্যাত নবরত্ন,
হ্যাঁ, এর মধ্যে কোন কৌতুকবিদ উপদেশটা কে ছিল? মানে কৌতুকবিদ মানে মজার ছলে তিনি উপদেশ দিতেন। তো তিনি কে ছিলেন? বীরবল। ঠিক আছে, একটু হাস্যরসিক ছিলেন তিনি। তারপর আকবরের সভার বিখ্যাত রাজ সঙ্গীতজ্ঞ মিয়া তানসেন, মিয়া তানসেনের আসল নাম কী ছিল? তো মিয়া তানসেনের আসল নাম ছিল রামতনু পাণ্ডে। তো মনে রেখো, তানসেনের আসল নাম তোমরা জানতে পারলে কি? রামতনু পাণ্ডে। তারপর আকবরের প্রিয় পাত্র বীরবলের আসল নাম কী ছিল? আকবরের প্রিয় পাত্র বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। মহেশ দাস ছিল বীরবলের প্রকৃত নাম। আকবরের দরবারে বিখ্যাত মুঘল চিত্রশিল্পী কে ছিলেন? মানে আকবরের সময়কালে আকবরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন দশবন্ত। ঠিক আছে, দশবন্ত ও বাসাউন আকবরের আমলে বিখ্যাত চিত্রশিল্পী। ঠিক আছে, দুজনেরই নাম মনে রেখো, বাসাউন এবং দশবন্ত দুজনেই ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী, পেন্টার। তারপর 5 নাম্বার বিভাগে দেখব আমরা সাহিত্য এবং সমসাময়িক ইতিহাস। দেখো, আকবরের বিখ্যাত জীবনগ্রন্থি আকবরনামা কে রচনা করেছিলেন? আবুল ফজল। আবুল ফজল রচনা করেছিলেন আকবরনামা। তারপর আকবরের আমলে মহাভারতের ফরাসি অনুবাদের কি নাম দেওয়া হয়েছিল? আকবরের আমলে মহাভারতের যে ফরাসি অনুবাদ হয়েছিল, সেই মহাভারতের ফরাসি অনুবাদটাকে কি নাম দেওয়া হয়েছিল? রাজমনামা। ঠিক আছে, রাজমনামা। ঠিক আছে, যার অর্থ হচ্ছে যুদ্ধের বই। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, আকবরের রাজত্বকালে কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? আকবরের রাজত্বকালে কে রামায়ণকে ফার্সি ভাষায় অনুবাদ করেছিল? তো আব্দুল কাদেরি বাদায়নি, বা শুধু বাদায়নি বললেও মনে রেখো। ঠিক আছে, রামায়ণের ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন বাদায়নি। ঠিক আছে, আব্দুল বাদায়নি। তারপর 1600 সালে যখন লন্ডনে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠিত হয়, তখন ভারতের মুঘল সম্রাট কে ছিলেন? তখন ভারতের মুঘল সম্রাট ছিলেন আকবর। ঠিক আছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন প্রতিষ্ঠিত হয়েছিল 1600 সালে, ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল ইউরোপে, তো তখন সেই সময় ভারতে দিল্লিতে কে শাসন করছিলেন? আকবর শাসন করছিলেন। পরবর্তী প্রশ্ন, সম্রাট আকবরের সমসাময়িক ইংল্যান্ডের বিখ্যাত রানী কে ছিলেন? অর্থাৎ ভারতে যখন আকবর শাসন করছে, তখন ইংল্যান্ডে তখন কোন রানী শাসন করছিলেন? রানী এলিজাবেথ প্রথম, অর্থাৎ রানী এলিজাবেথ ওয়ান। ঠিক আছে, প্রথম এলিজাবেথ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, শেষ প্রশ্ন, সম্রাট আকবরের সমাধি টম্ব অফ আকবর কোথায় অবস্থিত? তো টম্ব অফ আকবর অবস্থিত আগ্রার সেকেন্দ্রাবাদে। ঠিক আছে, তো এই 40টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা ভালো করে রেডি করে রাখো। আগামী দিনের পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই প্রশ্নগুলো। প্রত্যেকটা প্রশ্নই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, একটা প্রশ্ন এখানে অগুরুত্বপূর্ণ নয়। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই প্রশ্নগুলো, এই 40টা প্রশ্ন তোমরা খুব ভালো করে ততক্ষণে রেডি করো। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।